সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি এবং সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। বাবলি, ইয়াসমিন, পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় নতুন ধারণা, পুরনো বন্দোবস্ত। এছাড়া দিনের উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আমার সঙ্গে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত। আছেন পাবনা একের সংসদ সদস্য ডক্টর নাজিবুর রহমান মোমেন, আপনাকে স্বাগত এই আয়োজনে। আজকে যে বিশেষ দিন শহীদ সেনা দিবস, সেই দিনটিকে নিয়ে একটু কথা বলতে চাই, কেননা এই দিনকে নিয়ে আমরা আসলে কতটুকু আগাতে পারলাম, কতটুকু সমাধান হলো, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতেই হয়। আজকে আমাদের যে সরকারি দল, তাদের পক্ষ থেকে এই বিষয়ে মন্তব্য করা হয়েছে, জামায়াতের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। সেই মন্তব্যগুলো নিয়ে যদি একটু শুরু করতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ডে স্বাধীন তদন্ত কমিশনের যে সুপারিশ, সেগুলো বাস্তবায়ন করা হবে, নতুন কোনো তদন্ত কমিশন তৈরি করা হবে না। এম এ আজিজ ভাই, আপনার কাছে একটু শুরুতে আসতে চাইব। এবং জামায়াতের আমির বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ডে প্রকৃত দোষীদের বিচার না করলে দায় মোচন হবে না। আমি একটু জানতে চাইবো যে প্রকৃত দোষী এখন পর্যন্ত কি নির্ধারণ করা সম্ভব হয়েছে? যদি না হয়ে থাকে, এতটা দীর্ঘ সময় আসলে কেন সম্ভব হলো না? দেখেন, তদন্ত কমিশন, আপনাকে ধন্যবাদ। আমার এলাকার এমপি ব্যারিস্টার মোমেন এবং আমার আত্মীয় বটে। আচ্ছা, তো যাই হোক, আমি যেটা বলছি, ওই সময়ে বিডিআর যে হত্যাকাণ্ড, চৌকস সব বাছাই করে করে আগে ট্রান্সফার করে ওই রাজারবাগে নেওয়া হলো। তারপরে ওখানে তখন অস্ত্রপস্ত্র বর্ণনা বাইরের গাড়ি ঢুকছে, ওখানে তাদেরকে হত্যা করা হয়েছে। ওখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার কথা ছিল, যায় নাই সে। এগুলো তো হিসাবে, এই জন্য মানুষ কিন্তু সন্দেহ। ধরেন 49 জন আর্মি অফিসার মারা গেছে, একদম মেজর থেকে শুরু করে কর্নেল, ব্রিগেড, মেজর জেনারেল পর্যন্ত। হ্যাঁ, এখন আর সাধারণ কিছু মারা গেছে, সব মিলে 72 জন। তখন আমার ছেলে কিন্তু আর্মিতে ছিল। আচ্ছা, আমার ছেলে প্রায় পাগল প্রায়। তার বক্তব্য হলো একটাই কথা, যে ক্যান্টনমেন্ট থেকেও ওইটা কুয়েল করা সম্ভব ছিল আমাদের পক্ষে, কারণ সে আর্টিলারিতে ছিল। আর্টিলারির রেঞ্জ হচ্ছে 25 কিলোমিটার। সে বলল যে আমাকে যদি দিত, আমি আমার ইউনিট নিয়ে আমি ওখান থেকে আমি যদি স্মোক ছেড়ে দিতাম, সব অজ্ঞান হয়ে যেত, তারপর আমি ধরে নিতাম। এইটা বললো। এবং ওখানে সব সারা দেশের, সে কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিল, সারা দেশের যারা জুনিয়র অফিসার তারা কিন্তু সবাই প্রায় পাগল প্রায় হয়ে গেছিল। এবং সারা দেশের মানুষজনও কিন্তু স্তম্ভিত হয়ে গেছিল যে এখানে অবশ্যই এই যে ধরেন বিডিআর আমাদের তো বর্ডার পাহারা দেয়, এখানে কিন্তু বাইরের শক্তির এখানে যুক্ত আছে, এটা কিন্তু মনে করা হয়েছে। ধরেন যখন মইনু আহমেদ ছিল সরকার, মইনু আহমেদ আর্মি চিফ না, সে নাকি শেখ হাসিনার কাছে পারমিশন চাইছে যে আমরা ওখানে আমরা ইনভলভ হই, না করছে। তারা পলিটিক্যালি আইনে দেখা গেল যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা লিডার, তাদেরকে এনে উনি বৈঠক করছেন, এইদিকে হত্যা হচ্ছে। এরপরে হত্যাকাণ্ড শেষ, তারপরে তখনকার সারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরও 2 জন আওয়ামী লীগের নেতা, তারা ভিতরে গেছে। তো এখানে অনেকেরই সম্পর্ক আছে বলে মনে হয়, শুধু আমাদের দেশের না, বাইরের শক্তিও ইনভলভ আছে বলে মনে হয়। কি মনে হয় যে আমরা মনে হওয়ার মধ্যেই কেন এত দীর্ঘ সময় ধরে মনে হওয়ার মধ্যেই আসলে কেন আছি? এটা নিয়ে সঠিক তদন্ত আসলে কেন হলো না? হওয়ার সুযোগ ছিল কিনা? দেখেন, আজ পর্যন্ত বর্ডার কিলিংয়ের একটা বিচার হয়েছে? ফেলানি হত্যা বিচার চাইছি না, হয়েছে? হয় নাই তো। আমাদের এই অঞ্চলে কিন্তু যাই বলেন, ভারত একটা পরাশক্তি। আমাদের বাংলাদেশের এখনো শক্তি এমনটি হয় নাই যে পরাশক্তি যেটা না চায় সেটা সরকাররা করতে পারে। অর্থাৎ আপনি বিশ্বাস করছেন যে ভারত চায়নি বলেই এই বিডিআর হত্যাকাণ্ডের? আমারে এতটা ওপেন করেন না, আমি ইশারায় বুঝে নেন। এখানে অবশ্যই, কারণ আপনি এইটার তদন্ত, তার ছেলের ভয়েস আছে, যে বিডিআর যে চিফ ছিল তার ছেলে বলছে, তো প্রমাণ সহ বলছে, তার ওয়াইফ বলছে, এগুলো বলছে তো তারা। ওখানে যারা ছিল ওদের তো সাক্ষী আছে। তারপরে ধরেন বহু ফুটেজ আছে, আমাদের সাংবাদিকরা বহুত ফুটেজ নিছে না, ওখানে তো কে কারা
কিলিং মিশনে কে জড়িত ছিল এটা পরিষ্কার সব। এখন যেমন সিসি ফুটেজ আছে, তখন তো ক্যামেরা, সাংবাদিকদের ক্যামেরারই ফুটেজ আছে একদম হ্যাঁ। তো সুতরাং এই জন্য আমি কিন্তু যতই বলেন এখন পর্যন্ত এই যে দীর্ঘদিন তদন্ত হয়ে এই বিডিআরটাকে পোশাক বদলায় দেওয়া হলো, বিডিআরটা আমাদের তো স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, যাই বলেন, আর্মির পরে তাদের স্থান, বর্ডার পাহারা দেয়। এই বর্ডারটা আসলে এর আগে কিন্তু বর্ডারে কিন্তু আমাদের বিডিআররা ভারতীয় একটা সৈন্য গ্রুপকে মেরে ফেলছিল, এটাও একটা ঘটনা। সুতরাং বিডিআরকে দুর্বল রাখা এটা একটা চেষ্টা, নাহলে এতদিন কেন তদন্ত হতে তদন্ত কেন হবে না? আমি এই প্রসঙ্গ নিয়ে ডক্টর নাজিবুর রহমান মুমিন আপনার কাছে একটু আসি। বিডিআর হত্যাকাণ্ডে প্রকৃত দোষীদের বিচার না করলে দায় মোচন হবে না, এমনটা বলেছেন জামাত আমির, এবং সেই সাথে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন জামাতের পক্ষ থেকে গোলাম পারওয়ার। রহস্যময়, এতটা রহস্যময় কেন আপনার কাছে কি মনে হয়? রহস্যময় কারণ এখানে প্রভাবশালী পক্ষ জড়িত ছিল, যেমন আমার শ্রদ্ধেয় বড় ভাই আজিজ ভাই বললেন যেটা, এক্ষেত্রে সরকারের সরাসরি, ফ্যাসিবাদী সরকারের সরাসরি ইনভলভমেন্ট ছিল। তো এখানে শুধু একটা ঘটনা ঘটেছে সেটা না, দেখেন সেই দিন দেশপ্রেমিক যারা চৌকস অফিসার ছিল তাদেরকে হত্যা করা হয়েছে। তারপরে আর্মির মধ্যে যে ক্লিনজিংটা হয়েছে, যারা একটু আধিপত্যবাদ বিরোধী ছিল, ভারতীয় আধিপত্যবাদের বিরোধী ছিল, তাদেরকে কিন্তু বাছাই করে করে ষড়যন্ত্র করে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে, অন্যান্য অনেক ধরনের মামলা দিয়ে তাদেরকে কিন্তু আর্মি থেকে বের করে দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, অনেকে গুম করা হয়েছে। এবং এরপরে আমরা কি দেখলাম, বিডিআরকে বিচারের নামে এই বিডিআর জওয়ানদেরকে যেভাবে পারসিকিউট করা হয়েছে, জেলের ভিতরে রিমান্ডে নিয়ে অনেক বিডিআর জওয়ানকে কিন্তু হত্যা করা হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এই সমস্ত বিষয়গুলোর কোনোটারই সুষ্ঠু তদন্ত হয়নি, কোনোটারই বিচার হয়নি। একটা স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, তারা জুডিশিয়াল অফিসাররা সেখানে ছিলেন, তারা একটা রিপোর্ট দিয়েছেন, এটাকে আলোর মুখ দেখাতে হবে এবং এই যে রিকমেন্ডেশনগুলো দিয়েছে এটাকে বাস্তবায়ন করতে হবে। সেখানে কিন্তু তারা সুস্পষ্ট বলেছে, ফ্যাসিবাদী গভর্নমেন্টের যারা মূল ব্যক্তি ছিল তারা কিন্তু এখানে যুক্ত ছিলেন, এবং যে ফরেন এলিমেন্টের কথা বলা হয়েছে, বিদেশি শক্তি, তাদের কথাও কিন্তু রিপোর্টে চলে এসেছে। আমাদের যদি সবার আগে বাংলাদেশকে রাখি, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমাদের ফরেন পলিসির যেই মূল মটো, সবার আগে বাংলাদেশ, আমাদের স্বার্থ, আমাদের আত্মমর্যাদা, আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, এইগুলাকে যদি আপহেল করতে হয়, এক্ষেত্রে যারা জড়িত ছিল, আপনি হয়তো সবার বিচার করতে পারবেন না, কিন্তু সত্যটা জনগণের জানানো। এই বিচার ব্যবস্থা এগিয়ে নেওয়ার মতো সুযোগ কি অন্তর্বর্তীকালীন সরকারের ছিল কিনা, কি মনে হয়? না না, অন্তর্বর্তী সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রী সে তদন্ত কমিশনের চেয়ারম্যান ছিল, জি জি জি, সে কেন করলো না? এটা একটা কথা আসতে পারে, কিন্তু আমরা তো যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তাদেরকে তো একটা স্পেসিফিক ম্যান্ডেট দেওয়া হয়েছে, সেটা ছিল সংস্কার, বিচার এবং নির্বাচন। বিচারের ব্যাপারে কিন্তু যেটা ছিল যে ফ্যাসিবাদী আমলে যে সমস্ত অ্যাট্রোসিটিস হয়েছে তার বিচার করা। এর মধ্যে বিডিআরের ঘটনাটাও পড়ে, এটা তারা সূচনা করেছেন, তাদেরকে আমি কিছু একেবারেই ক্রেডিট দেওয়া যাবে না সেটা না, ইন্ডিপেন্ডেন্ট একটা তদন্ত কমিশন তারা করেছে এবং কমিশন একটা রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টটার এখন বাস্তবায়ন জনগণ দেখতে চায়। জামাত আসলে এখন কি ভাবছে যে এই বিষয়টি নিয়ে এখন, মানে যে সরকারের সময় ঘটনাটি ঘটলো তাদের কথা, বিচারের যে প্রক্রিয়াটা সেটি এগিয়ে নেওয়ার এখন কি উপযুক্ত সময় মনে করেন কিনা, এবং এটির সমাধান আসলে আপনি আশার আলো দেখেন কিনা, যে সমাধান সম্ভব বা বিচার? না, এটা অবশ্যই সরকারের যদি গুডউইল থাকে, আপনার যদি তাদের সদিচ্ছা থাকে, তাহলে এটা তো অবশ্যই আলোর মুখ দেখতে পারে। কারণ এটা অত পুরানো ঘটনা না, আমরা দেখেছি আরও পুরানো ঘটনা নিয়ে মামলা হয়েছে এবং বিচারের নামে প্রহসন হয়েছে, ঠিকই আছে, কিন্তু আপনাকে তো জাস্টিস করতে হবে, জনগণের এটা দাবি। এটা তো শুধুমাত্র কিছু ব্যক্তির বিশেষের জন্য জাস্টিস না, এটা গোটা জাতির মেরুদণ্ড সেখানে ভেঙে দেওয়া হয়েছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে ছেলেখেলা করা হয়েছে। এটার যদি বিচার না হয় তাহলে তো আমাদের আত্মমর্যাদা কোথায় থাকলো, আমাদের যে সবার আগে বাংলাদেশকে আমরা রাখছি সেটা কোথায় গেল? আজিজ ভাই, আসলে যখন যে সরকার থাকে, বিচার তার সময় শুরু হলে সে বিচারটা সেই সরকারের মতো করে আসলে হয়, সেটা একটা সংশয়ের জায়গা আপনি দেখেন কিনা, যে নিরপেক্ষ বিচারের কথা আমরা যেটি বলি সেটি কি আসলে সম্ভব হয় বাংলাদেশের প্রেক্ষাপটে? কি হয়েছে এখানে যেটা হয়েছে, একটা স্বাধীন কমিশন হয়েছিল, সেখানে তদন্ত প্রায় শেষ। এখন যেটা আমার বক্তব্য হচ্ছে যে বিডিআর তো একটা বাহিনী আমাদের, তাই না? এটা আমাদের দেশ রক্ষা করে, এই বিডিআর বাহিনীটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তো বিচারের নামে। আপনার স্বাধীন তো কমিশন, আমি তো বলবো যে যার সাংবাদিকদের ফুটেজগুলো দেখলেও তো কারা হত্যায় জড়িত এটা স্পষ্ট হয়। পুরা আপনার দেখেন সৈয়দ কাহার, সে আওয়ামী লীগের এমপি ইলেকশন করছে না, চাইছে না, তারা নিয়ে এখানে যুক্ত করছে।
আরও ওই যে 21 গ্রেনেড হামলা তাকে নিয়ে হায়ার করে আনে, আর কোনো অফিসার নাই। এখন যে আমি যেটা বললাম যে এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন জাহাঙ্গীর সাহেব, তিনি কিন্তু এই কমিশনের ছিলেন, দায়িত্বে ছিলেন, উনি তো জানেন ঘটনা। এই আমাদের জুডিশিয়াল যে কমিটিটা হয়েছে ওটা কিন্তু রিপোর্ট দিয়েছে, সাবমিট করেছে already। সাবমিট করছে। এখন ব্যাপারটা হলো আমি যেটা শুনলাম যে সালাউদ্দিন সাহেব বলল বিএনপির যে এইটার ভিতরে যেটুকু বিশ্বাসযোগ্য নিরপেক্ষ তদন্ত সেটা পাবলিক করা হবে, বাকিটা হয়তো আবার তদন্তাধীন থাকবে। থাকতে পারে। কিন্তু এটা ঠিক ওই সময়ে যারা চোখে দেখে নাই, যারা এটার আর্তনাদ দেখে নাই, এটা কিন্তু ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে, দর্শক ভয়ঙ্কর। আছেন, তারাও- সুতরাং এটার একটা বিচার হতে হবে, নিরপেক্ষ বিচার হতে হবে। একজন দর্শক আছেন, তার কাছে একটু যেতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি মোহাম্মদুল ইসলাম বলছি ঈশ্বরদী থেকে। জি, আপনার প্রশ্ন করবেন। আপনার টিভিটা একটু মিউট করে নেবেন। আমি বলতে চাচ্ছি আপনারা বিডিআর সপ্তাহে আলোচনা করছেন, সমালোচনা করছেন নাকি, এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি। আমি ঈশ্বর থেকে রিটায়ার্ড বিডিআরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এই বিডিআর হত্যা কেন হলো। বিডিআর উনি বলছে যে ভাই এটা আমাদের দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ আর্মিদের প্রতি, মিলিটারির প্রতি। মিলিটারিরা আমাদের বৈষম্যের মধ্যে রাখে, বিভিন্ন ত্রুটি সাটা, বিয়ে শাদী ব্যাপারে আমাদের ছুটি দেয় না, সীমান্তে যে মাল ধরা পড়ে সে মালগুলো অফিসাররা লুটপাট করে খায়, আমাদের সাধারণ বিডিআরের কোনো ভাগ দেয় না। হ্যাঁ, তারপরে ডাল ভাত কর্মসূচি ইত্যাদি ক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের পঞ্জীভূত রাগ ছিল, সেই রাগে আমাদের বিডির মধ্যে অন্তর্দ্বন্দ্ব, আমরা একে অপরে মারামারি হয়েছে, এটা গন্ডগোল হয়েছে। এতে শেখ হাসিনা। অসংখ্য ধন্যবাদ আজিজ ভাই। তিনি আসলে আমরা তো আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম, অভ্যন্তরীণ বিষয় নিয়ে, দেশের বাইরের শক্তির প্রভাব বিষয় নিয়ে। তিনি একেবারে ইন্টারনাল যে বিষয়টা সেটা নিয়ে কথা বললেন, যে ডাল ভাত কর্মসূচি থেকে শুরু করে ভাগ বাটোয়ারার ইস্যু, পঞ্জীবিত নানা অনেক বছরের আসলে ক্ষোভ, সেই জায়গা থেকে তারা আর্মিতে প্রতি। দেখেন, ওখানে আর্মি অফিসার পোস্টিং দেওয়া হয় গাইডিং ফোর্স হিসাবে। হয়তো আমাদের দেশের লোক কিন্তু সবাই কিন্তু কাজও করতে চায় না। এখন আর্মির কমান্ড তো, আর্মির তো খুব কঠোর নির্দেশনা থাকে, তাই না, মানতে পারে না। তখন আবার দেশে আপনার ক্রাইসিস, 74 সালে ক্রাইসিস ছিল, ওটার ইম্প্যাক্ট ছিল। তখন ঢাকা শহরে শুরু করে অনেক জায়গায় কিন্তু ওই বিভিন্ন বিডিআরের পক্ষ থেকে আপনার রিলিফ দেওয়া হতো অল্প পয়সায়। তো সেখানে তাদের একটা বেনিফিট দেওয়া হতো সোলজারদেরকে। এখন তাদের ধারণা যে এটা মেরে খায় অফিসাররা। বললেন যে বর্ডারের এই জন্য বলা হচ্ছে ডাল ভাতের বৈষম্য নিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে। তো যদি তাও হয়ে থাকে, হত্যাকাণ্ড তো ডাল ভাত তাকে দেয় নাই, এই জন্য হত্যাকাণ্ড করলে তার বিচার হবে না? অবশ্যই, মানুষ তো মারছে সে। কিন্তু এখানে কিন্তু ডাল ভাত কর্মসূচি নিয়ে যে ক্ষোভটা ছিল, এই ক্ষোভটাকে কাজে লাগিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা হয়েছে। এটা অবিশ্বাস্য যে এই ডাল ভাত কর্মসূচি পুঞ্জীভূত ক্ষোভের কারণে এভাবে ইনডিসক্রিমিনেট কিলিং হবে, এটা হতেই পারে না। এদেরকে উস্কে দেওয়া হয়েছে বিডিআর জওয়ানদেরকে, তাদের যে প্ল্যান ছিল তাদের এই জিম্মি করে তাদের দাবি আদায় করবে, কিন্তু পরবর্তীতে যে কিলিং হয়েছে তাদের কথাই তো উঠে এসেছে। এখানে বাইরের থেকে ফোর্স ঢুকেছে এবং তারা কিলিং করেছে, এবং এখানে তাপস সহ অন্যদের যে ইনভলভমেন্ট ছিল এটা কিন্তু ক্যাটাগরিক্যালি যে রিপোর্টটা এসেছে সেখানে যতটুকু প্রকাশ পেয়েছে এর মধ্যে কিন্তু উঠে এসেছে। এবং এটা যারা সেনা অফিসাররা ছিলেন, যাদেরকে পরবর্তীতে পার্সিকিউট করা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে, তারা এখন ফিরে এসে অনেকে কিন্তু সাক্ষাৎকার দিয়েছেন এবং তাদের সাক্ষাৎকারে কথাগুলো উঠে এসেছে। এখানে যেটা বলা হচ্ছে ক্ষোভ ছিল, অবশ্যই ক্ষোভ ছিল, প্রত্যেক বাহিনীদের মধ্যে ক্ষোভ থাকে, অসন্তোষ থাকে, দাবি দেওয়া থাকে, কিন্তু এটার তো একটা বহিঃপ্রকাশের একটা তো আপনার ম্যাগনিটিউড থাকবে, একটা তো মাত্রা থাকবে। এই মাত্রার বাইরে যখন যায় তখন কিন্তু কোশ্চেনটা রেজ হয়, এখানে কিন্তু অন্য কোনো পক্ষ জড়িত ছিল কিনা। এখানে আমাদের সুস্পষ্ট এভিডেন্স আছে যে অন্য পক্ষ জড়িত ছিল, এবং সরকারের প্রশ্রয়ে এই ঘটনাটা ঘটেছে। কারণ শেখ হাসিনা নিজে এই নাটক করেছেন, তাদেরকে ডেকে এনে কথা বলেছেন, এই কিলিং হওয়ার সুযোগ দিয়েছেন, এই যে যারা কিলিং করেছে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে, এবং সেনাবাহিনীকে কোনো ব্যবস্থা নিতে দেওয়া হয়নি। অসংখ্য ধন্যবাদ। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আমার হেডলাইন্সের একটা শিরোনাম এরকম ছিল যে আহসান-এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। বিষয়টি আসলে একটু ঘোলাটে হয়ে গেছে আজ, যতটুকু আমরা দেখতে পাই। বিভিন্ন পত্রিকায় সংবাদ এসেছে এভাবে যে বিক্ষোভের মুখে অফিস ছাড়লেন গভর্নর। আজ দুপুর 2টার দিকের একটি ঘটনা, এবং সেখানে সারওয়ার তুষার, এনসিপির সারওয়ার তুষার, তিনি পোস্ট করেছেন যে অন্তর্বর্তী মব থেকে নির্বাচিত বিক্ষোভ যেভাবে আমরা আসলে বেড়ে উঠি। তিনি এটার শিরোনাম করেছেন কেননা যখন গভর্নর জানতে পেরেছেন যে তাকে রিমুভ করা হবে, তিনি স্বেচ্ছায় সেখান থেকে চলে গেছে, এবং তারপর তার যিনি উপদেষ্টা ছিলেন
উপদেষ্টা ছিলেন তাকে মপ করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে আজিজ ভাই কি বলতে চাইবেন? না দেখেন, হাসানের মনসুর তিনি কিন্তু আমার খুব ঘনিষ্ঠ ছিলেন, ঘনিষ্ঠ, কারণ টকশোতেও আসছি। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে সবচেয়ে যদি বলেন মার্কিং করেন, তাহলে কিন্তু তাকে আমি বেটার লোক বলবো। হাসান মনসুর ধরেন চেষ্টা করেছে, ব্যাংকিং খাতটাতে ঠিক করার চেষ্টা করেছে। তার ভিতরে কিন্তু একটা ক্যারেক্টার ছিল, সে কিন্তু কারো ডেমোক্রেটিক মানসিকতা একটু কম ছিল, যার ফলে ওখানকার অফিসার কর্মচারীরা তার বিরুদ্ধে আন্দোলন করছিল। এই আন্দোলন এটাকে ডেমোক্রেটিক কম ছিল, বিষয়টা আসলে কিরকম? মানে আচ্ছা, সে যেটা শুনতো, সেটা যে বলতো, সেটাই সে এক্সিকিউট করার চেষ্টা করতো। অন্যের ওপিনিয়নটা একটু কম নিত, প্রাধান্য দিত কম। হ্যাঁ, এটা ঠিক। তো এক যেদিন ওনাকে বাদ দেওয়া হয়, ওই সময়ও কিন্তু তিনি প্রেস কনফারেন্স করে, তিনি নিজেও জানে না যে তার বিকল্প লোক দেওয়া হচ্ছে, সেটাও জানে না। ওখানে সাংবাদিকরা আর এক রুমে বসা ছিল। এই প্রক্রিয়াটাই কেন? আমার মূল প্রশ্নটা আসলে এখানে, যে এই প্রক্রিয়াটাই কেন? তিনি যদি যোগ্য লোক হয়ে থাকেন, তাহলে সরকারের পরিবর্তন হলেই কেন এই ধরনের মানুষকে এইভাবে সরে যেতে হবে? এখানে ধরেন বিষয়টা দুই রকম। একটা হচ্ছে ধরেন আমার কাছে যোগ্য, আমার কাছে মোমেন খুব ভালো ছেলে, খুবই ভালো, হ্যাঁ, তাই না? এখন অন্যের কাছে খারাপ হইতেও পারে, আছে তো, এলাকায় এমপি হয়েছে, অনেকে খারাপ আছে না, আছে, কিন্তু আমার সাথে তো ভালো। এখন হাসানের মনসুর তিনি আমার কাছে ভালো, হয়তো এখন সরকার একটা নতুন আসছে, সরকার সব জায়গায় কিছু তো বদলাচ্ছে, যেমন আমেরিকায় বিচারপতি পর্যন্ত পার্টির থেকে দেয়, হ্যাঁ, তার ম্যানেজমেন্ট রাখে। তো এখন তারা যে অর্থনীতির যে দুরবস্থা, তারা মনে করতেছে হয়তো তাকে চেঞ্জ করার দরকার হতে পারে, এবং চেঞ্জ করা এটা তো প্রক্রিয়ার অংশ। হ্যাঁ, তবে তার কন্ট্রাক্ট পিরিয়ডটা শেষ হয় নাই, এইটা হলো আমার বক্তব্য, তার কন্ট্রাক্ট পিরিয়ডটা শেষ হয় নাই। আর যে আন্দোলনটা হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের তো শুরুতে 5ই আগস্টের পরে মব তো চালু হয়েছে, সব জায়গায় চাপাচাপি শুরু হয়েছে, এটা ওটার সাথে লিঙ্ক করা হচ্ছে। কিন্তু ওটা কিন্তু দাবি পুরানো দাবি ছিল, দাবিটা কিন্তু হঠাৎ করে ওই দিন হয় নাই, দাবিটা ওই দিনে, তারপরে তার পদত্যাগ চাওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যে আরেকটা গভর্নর দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এই প্রথম কিন্তু সবসময় অর্থনীতিবিদরা সাধারণত গভর্নর হয়ে থাকে, আমলারাও হয়ে থাকে, কিন্তু এই প্রথম একজন ব্যবসায়ী গভর্নর হলো, তাকেও দেখতে হবে যে সে বিকল্পটা কি। সরকারের পরিবর্তন করার সুযোগ আছে, করে দিছে, বুঝলাম, তার বিরুদ্ধে ক্ষোভ আছে, হাসানের মনসুরের বিরুদ্ধে ওখানে অফিসে ক্ষোভ আছে, তার বিরুদ্ধে ওখানেও ডেমনস্ট্রেশন হচ্ছিল, তারও পদত্যাগ চাচ্ছিল, হয়তো সেই সুযোগও নিচ্ছে। কিন্তু আমার তো মনে হয় যে তার সাথে এইভাবে একটা লোক ধরেন হঠাৎ করে পালিয়ে আসার মতো অবস্থা তৈরি না করলেও হতো। জি, অসংখ্য ধন্যবাদ। আমার সময় একেবারে শেষে। আজিজ ভাই, আসবো নিশ্চয়ই আপনার কাছে। ডক্টর নাজিবুর রহমান মোমেন, আপনি এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আপনার মন্তব্য একটু যদি জানতে চাই, এই প্রক্রিয়াটিকে আসলে কিভাবে দেখছেন? এবং যে পোস্টের উদ্ধৃতি দিচ্ছিলাম এনসিপির একজন নেতার, যে আমরা আসলে অন্তর্বর্তীকালীন সময়ে যে মবটা ছিল সেখান থেকে নির্বাচিত মবের দিকে ধাবিত হচ্ছে, বিষয়টা কি এরকম? আপনি কি মনে করেন? অ্যাবসলিউটলি, আমরা তো এই সরকারটা এসেছে নিয়মতান্ত্রিকভাবে। এইখানে আপনার ঠিক আছে, গভর্নমেন্টের পলিসি রয়েছে, তাদের পলিসি বাস্তবায়নের জন্য অন্য কাউকে যদি গভর্নমেন্ট যোগ্য মনে করে, অ্যাবসলিউট ডিসক্রিপশন গভর্নমেন্টের আছে, তাকে চেঞ্জ করে দিতে পারে। কিন্তু যেই প্রক্রিয়ায় সরায় দেওয়া হলো, এবং তৎপরবর্তীতে যেই উপদেষ্টা তিনি জানেনও না উনি আছেন কি নাই, তাকে যেভাবে মপ করে বের করে দেওয়া হলো, এটা গণতান্ত্রিক একটা সরকার, নিয়মতান্ত্রিক একটা সরকারের জন্য এটা ব্যাড প্রেসিডেন্স ক্রিয়েট হলো। এটা আসলে ঠিক হয়নি। আমাদের দেখেন, এই কালচার থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। আপনার বিপ্লব পরবর্তীতে অনিয়মকে নিয়ম করে ফেলা হয়েছিল ফ্যাসিবাদ আমলে, সেটাকে পাল্টানোর জন্য অনেক ধরনের ঘটনা গত 1.5 বছরে হয়েছে। কিন্তু যে এই 1.5 বছরে যারা উচ্চকিত ছিলেন এই অনিয়মগুলাকে সরানোর যে পদ্ধতিটা মব বলেছেন যারা, তারাই এখন যদি মব করা শুরু করেন, তাহলে তো জনগণ একটা ডিফারেন্ট মেসেজ পাবে। এর পাশাপাশি যে প্রশ্নটা এসেছে যে মোস্তাক সাহেবের ব্যাপারে, উনি অর্থনীতিবিদ না, উনি ব্যবসায়ী, এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ওনার ব্যবসায়ের জায়গা থেকে উনি কি ব্যবসায় থাকছেন কি থাকছেন না, এটাকে ওনার যেই স্বার্থগত বিষয়গুলো আছে, এইটাকে আসলে ডিসক্লোজ করা উচিত। একটি গণতান্ত্রিক দেশ যেখানে জবাবদিহিতা একটা বড় বিষয়, ওনার এখানে যেই জবাবদিহিতা রয়েছে, সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কতটুকু আছে, এটাকে গভর্নমেন্টকে বলতে হবে।
এবং এটা ট্রান্সপারেন্ট একটা পদ্ধতিতেই হওয়া উচিত। ওনার ব্যাংক হিসাব, ওনার যে ব্যবসা বাণিজ্যিক রয়েছে, ইন্টারেস্টগুলো রয়েছে, এগুলো পাবলিকলি আসা উচিত এবং যখন উনি চলে যাবেন এটার সাথে ওটার মেলানো উচিত। জি, অসংখ্য ধন্যবাদ। আর একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। সালাম, আপনি প্রশ্ন করবেন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে সাংবাদিক এম এ আজিজ সাহেবের কাছে। আমার প্রশ্নটা হচ্ছে যে বেসরকারি সেক্টরে যারা চাকরি করে, যেমন গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এনজিও আছে, বিশেষ করে এনজিও ব্রাকে যে সমস্ত মানুষ চাকরি করে তারা যে বৈষম্য শিকার হচ্ছে, নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছে এবং অনেক কর্মী আছে, বড় ঊর্ধ্বতন কর্মকর্তা যারা লুটপাট দুর্নীতির সাথে জড়িত। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলা এবং পত্রপত্রিকায় লেখালেখি করা সাংবাদিক আজিজ সাহেবের কি দায়িত্বের ভিতর পড়ে না? ডক্টর নাজিবুর রহমান মোমিন, আপনার কাছে মানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে গভর্নর পরিবর্তনের যে বিষয়টিকে, সেটি নতুন সরকার, নির্বাচিত সরকারের মপ কিনা, সেই বিষয়টি নিয়ে কথা বলছিলেন আপনি। প্রসঙ্গত আসলে একটা বিষয় চলে এলো, সেটি হচ্ছে কুষ্টিয়ার আপনাদের জামাতের যিনি নেতা, নবনির্বাচিত সংসদ সদস্য আমির হামজা, তার বিরুদ্ধে রমজানের এই মাসে মোরাল পুলিশিং করার অভিযোগ উঠেছে। তিনি গিয়ে একটা দোকানে তিনি বলেছেন যে এখানে ক্যারাম খেলা যাবে না, দোকান খোলা রাখা যাবে না রমজান মাসের দিকে। এই বিষয়টি নিয়ে আসলে জামাতের অবস্থানটা কি? না, মোরাল পুলিশিং বলেন আর জনগণের যে অধিকারগুলো আছে সেটা রক্ষা, এটা তো ডিফারেন্ট জিনিস। জনপ্রতিনিধি হিসাবে পিপলস যে অ্যাসপাইরেশন আছে সেটাকে তো ধারণ করতে হবে। উনি তো আর হাতে তুলে নেননি, আইন হাতে তুলে নেননি। এমন তো না যে তিনি সেখানে দোকান বন্ধ করে দিয়েছেন কিংবা দোকান সেখানে এমন কিছু করেছেন যেটা আইনের বিরুদ্ধে। কিন্তু একজন নবনির্বাচিত সংসদ সদস্য রমজান মাসে অনেক ধরনের অনৈতিক কার্যক্রম, বিশেষ করে বাজারে যে ধরনের সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, যে ধরনের অসৎ প্র্যাকটিসগুলো আছে, এগুলোর বিরুদ্ধে কথা বলা, সেখানে মনিটরিং করা, এটা আমার মনে হয় সমস্যা দেখি না আমি এখানে। কিন্তু কেউ যদি আইন হাতে তুলে নেয়, সেক্ষেত্রে যেই হোক, সেক্ষেত্রে আমার শুধু না, এটা প্রশাসন দেখবেন বিষয়টা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এই ধরনের কোনো নির্দেশনা দেইনি। ওখানে এমপি সাহেবের উপস্থিতিতে কথাটা তিনি বলেছেন, বিবিসি বাংলাকে এই কথাটি বলেন এসপি জসিমউদ্দিন। প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো কিছু তাকে বলা হয়নি, তিনি নিজ দায়িত্বে। তিনি তো আইন হাতে তুলে নেননি। প্রশাসনের নির্দেশনা তো উনি মানতে বাধ্য না। তিনি একজন সংসদ সদস্য, তিনি জনপ্রতিনিধি হিসাবে জনগণের অ্যাসপিরেশন যেগুলো আছে, জন অধিকার যেগুলো আছে, সেগুলো রক্ষা হচ্ছে কিনা সেটা তো ওনার দায়িত্ব দেখভাল করা। উনি যেটা করতে পারেন, তিনি বাজারে যেতে পারেন, তিনি বাজারে যে কোনো ব্যবসায়ীকে বলতে পারেন আপনার এই দোকান খোলা রাখতে পারবেন না। না, দোকান খোলা রাখা বন্ধ করতে বলেন, ব্যবসা করতে পারবেন না। না, ক্যারাম খেলার ব্যবসা আপনি রমজান মাসে সেখানে যদি মাদক দ্রব্য হয়, সেখানে যদি জুয়া খেলা হয়, জুয়া খেলা তো এবং মাদক দ্রব্য এটা তো বেআইনি। সেখানে তো উনি বলতেই পারেন যে রমজান মাসে এগুলো আপনারা বন্ধ রাখেন। তিনি তো আর জোর করে কোনো কিছু বন্ধ করে দেননি। প্রশাসনের দায়িত্ব ছিল সেখানে যদি অবৈধ কিছু হয়ে থাকে, যদি এখানে জুয়া খেলা হয়ে থাকে, এই বিশ্বকাপ চলছে, সেটা নিয়ে যে ধরনের জুয়া খেলা প্রত্যেকটা বাড়ি হচ্ছে, দোকানে হচ্ছে, এগুলো দেখভাল করার দায়িত্ব তো প্রশাসনের। আমরা জনপ্রতিনিধি হিসাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, আমরা বাজারে যেতে পারি, যে এগুলোকে এক্সপোজ করতে পারি। এইগুলো তো অবৈধ কিছু না। আপনার মাদকের যে ছয়লাভ আমরা দেখছি সমাজে, আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে না? কথা তো আমাদেরকে বলতেই হবে, বাজারে যে এগুলোকে জনগণকে অ্যাওয়ার করতেই হবে। এরপরে আইনি ব্যবস্থা কি নেওয়া হবে না হবে এটা আমার দায়িত্ব না, এটার দায়িত্ব হলো প্রশাসনের। অর্থাৎ নির্দেশনা আপনারা নির্দেশনা দিতে পারেন না। আমাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, জনগণের যে কনসার্নগুলো রয়েছে সংসদের বাইরে এবং ভিতরে এটাকে তো রেজ করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আজিজ ভাই, আপনি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাইবেন কিনা, এরকম মোরাল পুলিশিং এর সুযোগ আছে কিনা? এবং সেই সাথে একজন দর্শক প্রশ্ন রেখেছিল যে প্রাইভেট যে এনজিওগুলো আছে সেগুলোতে যারা কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা লুটপাট করছেন, এসব নিয়ে আপনি লেখালেখি করা উচিত বলে মনে করেন কিনা, বা আপনি লেখালেখি করবেন কিনা? আমি লিখেছি, বহু লেখা লিখেছি। ধরেন এখন তো আমরা এনজিও সরকারে ছিলাম, এখন তো আমি বলবো যে পলিটিক্যাল সরকার আসলো। এখন হয়তো এনজিওদের ভিতরে যেটা করা হয়, এনজিও যিনি প্রশ্ন করেছেন তারও ইন্টারেস্ট আছে। এখন এই যে দুর্নীতি, এটা আমি বলবো দুর্নীতি তো এনজিও তো না, সব জায়গায় দুর্নীতি। ধরেন আমি বলবো যে আমার শ্বশুরবাড়ি বক্সিগঞ্জে একজনের বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়েছে। সেই অভিযোগে তার দুদকই তদন্ত করছে, তদন্ত করে দেখছে এটা কোনো সারবর্তা নাই। আবার যেই ওটা করছে তারপর আবার অভিযোগ দিছে, সেই অভিযোগের পরেও তদন্তে দেখা গেছে কিছু না, এটা ভুয়া। এরপরে ঠিকই দেখা গেল
যে ওটা কোর্ট থেকে আপনার আসলো তার নিজের এবং মেয়েটের সবার অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। সে অসুস্থ, সে চিকিৎসাও যেতে পারে না। এখন সে দুদকের চেয়ারম্যানের কাছে দরখাস্ত করছে, চেয়ারম্যান শোনে না। তার বক্তব্য হলে চার্জশিট দেন প্রয়োজনে, যা অন্যায় থাকে অপরাধ করে থাকলে তার বিচার করেন। কিন্তু এখন এইটা এখানেই হচ্ছে যে দুর্নীতি দমন করবে সেখানে তো সুশাসনের অভাব। আপনি কি করবেন বলেন? তো এই জন্য এনজিও যে করা হয়, এনজিওতে আমি বরাবরই বলি এনজিও বাংলাদেশের ইন্টারেস্ট থার্ড পরে কম, কারণ বাইরের ফান্ড আসে, তাদের কাছে সব ইনফরমেশন পাচার হয়। এনজিও যেখানেই যে অর্গানাইজেশন থেকে টাকা নিয়ে আসে, বিদেশি অর্গানাইজেশন, সেখানে তো রিপোর্ট করে, তারা রিপোর্ট করে, কাজ যাই করুক আবার করে, সেখানে তো দুর্নীতি আছে। তো এটা দুর্নীতি, আমার বক্তব্য হচ্ছে বিশ্বের অনেক দেশে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট আছে দুর্নীতি। আমাদের দেশে ৫৪ বছর দেশ স্বাধীন হয়েছে, মনোজগতের মানুষের পরিবর্তন এমন ঘটে গেছে, সবাই যেন আমরা দুর্নীতিবাজ মানসিকভাবে মনোজগৎ, হয়তো আমরা সুযোগ পাই না বলে দুর্নীতি। আচ্ছা, এই প্রসঙ্গ শেষ করলে আমি একটু অন্য ভিন্ন প্রসঙ্গে একটু তুলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রপতি যিনি আছে তার একটি ইন্টারভিউকে কেন্দ্র করে নানা ধরনের আসলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা ধরনের প্রশ্নের উদ্রেক হয়েছে, নানা ধরনের আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। সেই বিষয়টি নিয়ে যদি একটু কথা বলতে চাই, ১.৫ বছরে আপনি আসলে কেমন ছিলেন, এমন প্রশ্নের উত্তরে তিনি অনেকগুলো কথা বলেছেন, যেখানে তিনি বলেছেন যে ১.৫ বছরে আমাকে উপড়ে ফেলার অনেক চক্রান্ত হয়েছে, সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি জোট এবং সশস্ত্র বাহিনী। এই কথাটি তেমন স্বীকার করেছেন, তেমনি তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমি বারবার অপমানের শিকার হয়েছি, রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে আমাকে অন্ধকারে রেখে সংবিধানের নীতি বিরুদ্ধ আচরণ করেছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতির এই যে কনফেশন, এটিকে নিয়ে আপনি আসলে এটিকে কিভাবে দেখছেন এবং এই ব্যাপারে আপনার মন্তব্যটা আসলে কি? আমি মনে করি এই পরিস্থিতিটাই তৈরি হওয়া উচিত ছিল না। তিনি আরো বলেছেন যে ধরেন বিদেশে যত চুক্তি করে, বিদেশে ভ্রমণ করে, সাধারণত এটা সাংবিধানিক দায়িত্ব। যদি প্রধানমন্ত্রী থাকে প্রেসিডেন্টের কাছে যা রিপোর্ট করা, তাও করে নাই কোনোদিন। সে এই প্রধান উপদেষ্টা, তার নামে চিঠি বানিয়ে বিদেশে আসলে পাঠানো হতো, যেটি তিনি জানতেন না। তার এক উপদেষ্টা বিদেশে গেছে, যার পরে দেখছে তার ছবি, ওখান থেকে সব ছবি নামিয়ে ফেলছে। হ্যাঁ, তো রাষ্ট্রপতি আছে, তো তার এটা থাকবে না, ছবি থাকবে না? থাকবে তো। তারপরে ধরেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস তো কোনো সংবিধানের তোয়াক্কা করে নাই, আইনেরও তোয়াক্কা করে নাই। তিনি নর্মাল যে প্রোটোকল সেটা মানবে না। তাকে যখন করা হয় ওখানে, তখন তো মব কালচার ছিল, তাকে রিজাইন করার জন্য চেষ্টা করা হয়, সেটারও ব্যাখ্যা দিছে। সেখানে কিন্তু ইনডাইরেক্টলি বলছে যে ওই ছবি নামানো একজন আরেকজন উপদেষ্টা এটা করছিল। সেখানে নাহিদ ইসলামও টেলিফোন করছে, সে আবার ফের এখন কিন্তু বলছে যে তাকে প্রেসিডেন্টকে আপনার নো কনফিডেন্স দেওয়া উচিত বলছে। কিন্তু সে কি বলছে? সে বলছে যে ওখানে ভ্যান গাড়িতে করে, অমুক গাড়িতে করে অনেক বাইরের লোক আসছে, সেটা আমাদের লোক না, আমাদের লোক। তো এইটুকুই তো বলছিল, এখন বলতে নো কনফিডেন্স। আমার বক্তব্য হচ্ছে যে প্রেসিডেন্ট তো ওখানে যতই বলেন, যে প্রেসিডেন্ট হয় বাংলাদেশে, তার তো কিছু করার নাই, খালি সাইন করা, প্রধানমন্ত্রীর আদেশ করা, এক ধরনের বড় ধরনের জেলখানায় থাকা। তো এখানে তাকে তো সে প্রেসিডেন্ট ছিল, আপনার ধরেন উনি প্রেস উইংও তুলে নেওয়া হয়েছিল, বলেছেন যে আমার প্রেস উইং তুলে নিয়ে আমাকে খোঁড়া করে দেওয়া হয়েছে। ৩ জনকে নিয়ে তাকে অন্ধকারে ফেলে দেওয়া হয়েছে। তো তারপরে তার কাছে কোনো রিপোর্ট করা হয় নাই, তার কাছে তার নামে ১০০ প্রায় ১০০ মতো প্রজ্ঞাপন জারি হয়েছে। সে বলছে যে কোনোটা আইনসম্মত, কোনোটা আইনসম্মত না, সে দিয়ে দিচ্ছে তার নামে, সে জানেও না, দিয়ে দিছে। এইগুলো কিন্তু আইনসম্মত হয় নাই। সুতরাং এটা নাড়াচাড়া করতে গেলে তাহলে তো আমি বলবো সংবিধান ভায়োলেট করার এখতিয়ার কিন্তু প্রধান উপদেষ্টারও নাই, তারও নাই, তাহলে তো বিচারের কাঠগড়াতে তাকে যাইতে হবে। জি, ডক্টর নাজিবুর রহমান মোমেন, জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসম্মুখে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি। আপনার মন্তব্যটাও জানতে চাই, বা আপনিও কি আসলে সেটাই মনে করছেন? দেখেন, এই রাষ্ট্রপতির তো আপনার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। সে যুবলীগের আপনার আমি যদি ভুল না করে থাকি সেক্রেটারি ছিল, এবং সে নিজেকে পরিচয় দিত শেখ হাসিনার সৈনিক হিসাবে, এবং ফ্যাসিবাদী আমলে তার নিয়োগ, সে দুদকে ছিল, দুদকে তার ভূমিকা নিয়ে অনেক কথা রয়েছে।
ফ্যাসিবাদী প্রেসিডেন্ট, সোজা কথা। এখন আপনি যদি সংবিধানের দোহাই দেন, এই সংবিধানে তো এই ধরনের যে গভর্নমেন্টেরই কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে 15 অ্যামেন্ডমেন্ট যেটা আছে সেটাকে বাতিল করা হয়েছে, 13 অ্যামেন্ডমেন্ট বাতিল করা হয়েছে। তারপরও যে গভর্নমেন্টের কথা, সেই 13 অ্যামেন্ডমেন্ট যদি আপনি বাতিল করে অরিজিনাল কনস্টিটিউশনে ফিরে যান, সেখানেও কিন্তু যেই তত্ত্বাবধায়ক সরকার কথা বলা হয়েছে, সেটা সরকারের পার্লামেন্ট ডিজলভ হওয়ার উইদিন 3 মান্থস হতে হবে। তো ওইটাও তো এই গভর্নমেন্ট ছিল না, এই গভর্নমেন্টটাই ছিল একটা এক্সট্রাঅর্ডিনারি গভর্নমেন্ট। এখানে যেটা প্রথমে ব্যত্যয় হয়েছে আমার দৃষ্টিতে, এই ফ্যাসিবাদী প্রেসিডেন্টকে রাখাটাই একটা ইয়ে ছিল, ট্রাভেস্টি ছিল। পরবর্তীতে আসলে নানাভাবে চেষ্টা করা হয়েছে তাকে সরানোর হ্যাঁ, জন্য। অবশ্যই আমাদের যারা তিনি বলেছেন ফ্যাসিবাদী যে আমলে যারা এই যে তরুণরা তারা তাদের বুকের রক্ত দিয়েছে, তারা তো ফ্যাসিবাদের কোনো এলিমেন্ট পরবর্তী গভর্নমেন্টে থাকুক এটা তো তাদের জন্য পীড়াদায়ক, আমাদের জন্য পীড়াদায়ক, যারা আমরা গত 16 বছরে ফ্যাসিস্টের গভর্নমেন্টের দ্বারা নির্যাতিত হয়েছি। এখন সে এই বিপ্লবটাকে কন্ট্রোভার্সি নিয়ে যাওয়ার জন্য, বিতর্কিত করার জন্য যেসব কথাগুলো বলছে, এটা সুযোগ দেওয়া হচ্ছে। এটা আমি মনে করি যে এটা তার প্রেসিডেন্ট তিনি বলেছেন যে ওই সময় একটা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটি তিনি না, হতে দেন। এখানে ওনার যে রাষ্ট্রপতির যে ইনস্টিটিউশনটা আমাদের দেশে, এটা অনেকটাই অর্নামেন্টাল। সে সরকারের বাইরে যে কোনো কথা বলতে পারেন না। এ কথা যে উনি এখন বলছেন, ওনার পজিশনটাকে উনি প্রশ্নবিদ্ধ করছেন। সবচেয়ে বড় কথা হলো যে কনস্টিটিউশনের যে সমস্ত প্রভিশনের কথা বলছেন এখন ব্যত্যয় হয়েছে, তাহলে এই তারেক জিয়া সহ আমরা সকলেই তো আসলে ক্যাপিটাল পানিশমেন্টের যোগ্য, কারণ 15 অ্যামেন্ডমেন্ট সেই সময় বলবৎ ছিল। এটার দ্বারা তো আনকনস্টিটিউশনাল যে কোনো মুভের জন্য পানিশমেন্ট ছিল ডেথ পেনাল্টি। আপনি তো বলেছেন যে বিএনপি তাকে সাপোর্ট করেছে, বিএনপি বড় নেতা সেই সময় করে নাই সেটা তাকে বিষয় ফোন না। করে এখন কনস্টিটিউশনের দোহাই দিলে তো অনেক কিছু আসে। তো আমাদের যেই সরকারটা বিপ্লব পরবর্তীতে গঠিত হয়েছিল, বাংলাদেশের কনস্টিটিউশনের কোনো ধারা মেনে এই সরকার গঠিত হয়নি। সুতরাং এই সরকার তো আসলে বিপ্লবটাকে ধারণ করতো, কনস্টিটিউশনের অনুযায়ী তাদের চলতে তারা বাধ্য ছিল না। এখন পরে আমাদের ন্যাশনাল কনসেনসাস কমিটি হয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা ছিল, সেখানে আমরা নতুন কনস্টিটিউশন কিভাবে হবে কিংবা কনস্টিটিউশনটাকে কিভাবে সংস্কার করা হবে এবং সেটাকে কিভাবে রেটিফাই করা হবে, এটাকে জনগণের মতামত নিয়ে কিভাবে বাস্তবায়ন করা হবে, এগুলোর ব্যাপারে বিস্তারিত আলাপ হয়েছে। নতুন যে কনস্টিটিউশন সংস্কার হবে সেটার আলোকে আমাদের দেশ চলবে। এখন পুরানো কনস্টিটিউশনের দোহাই দিয়ে আমরা যদি এই সমস্ত কথাবার্তা বলি, ফ্যাসিবাদকে জাস্টিফাই করার চেষ্টা করি, কেউ যদি করে, এটা আসলে দুঃখজনক। অসংখ্য ধন্যবাদ। ইমাজ ভাই, একটু ছোট করে জানতে চাইবো, ওই সময় যে প্রতি বিপ্লবের কথা তিনি বলেছেন সেটি ঘটানোর চেষ্টা করেছে, তাকে বারবার প্রেশার ক্রিয়েট করা হয়েছে ইমার্জেন্সি সিচুয়েশন দেবার জন্য, কিন্তু সেটিতে তিনি আসলে দেন নাই। কিন্তু এখন বর্তমানে যে বিএনপি সরকার আছে, তাদের পক্ষ থেকে যে ধরনের মন্তব্য আসছে তাতে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রপতি হিসেবে তিনি তার এখনই সরানোর কোনো পরিকল্পনা বিএনপির নেই। এই ইন্টারভিউ এবং এই সরকারের থেকে যাওয়া বিষয়গুলো আসলে কীরকম? না, আমার মনে হয় তাকে পার্লামেন্ট বসলে প্রেসিডেন্ট অলরেডি ঠিক আছে, প্রেসিডেন্ট হয়ে যাবে বিএনপির থেকে। চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা অনুমান, এটা অনুমান। আমি যেহেতু নাজিব ওয়াদের তো লয়ার, আমি অত কনস্টিটিউশনাল আর্গুমেন্টে আমি যেতে চাচ্ছি না। তবে আমি বলবো এটা সাংবিধানিক সরকার। কারণ হচ্ছে 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিয়ে 148 অনুযায়ী ওথ নিয়েছে, অর্থাৎ এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওথ নিয়েছে। এবং প্রেসিডেন্ট বারবার বলেছে যাতে সাংবিধানিক ভ্যাকুয়াম তৈরি না হয়, এই জন্য আমি স্থির থেকেছি, এইটাই। তো এখন ব্যাপারটা হলে একটা পয়েন্টে দেব, প্রথম যদি রাজনীতিবিদরা ভুল করে থাকে, এই ভুলের দায়িত্ব তো অন্য কেউ নেবে না। সুতরাং তাকে তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো যেহেতু এই সংবিধানকে সমুন্নত রাখার জন্যে আপনার ওথ নিয়েছে, তাহলে উনি তো সাংবিধানিকভাবে তিনি কাজ করা উচিত ছিল। উনি একবার প্রেসিডেন্ট থাকা পর্যন্ত উনি 18 মাস ক্ষমতা থাকছে, একবার ওনার সাথে দেখা করে নাই কেন? উনি সংবিধান ভায়োলেট করলেন কেন? উনি তো নিজের মতো করে সরকার চালাইছে। উনি ভাবছে যে ধরেন সংবিধানে আছে না 3 মাস পরে অন্তর্বর্তীকালীন সরকার যদিও নাই, তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল, সংবিধান আছে 3 মাস পরে একটা পার্লামেন্ট চলে গেলে 3 মাস পরে নির্বাচন। যদি নির্বাচন কমিশন কোনো দুর্বিপাকে পড়ে তাহলে আর 6 মাস পরে। তো আমি দেখেন প্রথম যখন একটা জাতীয় সরকারের কথা ওঠে, তখন কিন্তু ফখরুল ইসলাম আলমগীর বলেছিল যে এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে, তারা 3 মাস পরে নির্বাচন দিতে পারবে, দেয় নেই। তারপর 7 তারিখে কিন্তু জনসভা হয়েছে পল্টনে, সেখানে বেগম খালেদা জিয়াও বক্তৃতা দিয়েছিল যে সবাইকে এক থাকার জন্য, প্রতিশোধ নয়, ইত্যাদি ইত্যাদি। সেখানে কিন্তু নির্বাচন চেয়েছে। তখন কিন্তু দেখা গেছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা হেঁটে গেলে পাশ দিয়ে বলে
আরো 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আজীবন থাকেন। অর্থাৎ এই সরকার তাদের মোটিভ দেখে কখনই মনে হয় নাই, তবে কিন্তু ছাড়া এই ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কথা বলে নাই। জি, অসংখ্য সুতরাং ধন্যবাদ। তার সে আস্থার সংকট হয়েছে, সে সরকার দীর্ঘায়িত করতে চাইছে, তার সরকার। এখন তো নানান কথা উঠতেছে। ঠিক। সুতরাং তার তো সংবিধান ভায়োলেট করা উচিত হয় নাই। ডক্টর নাজিবুর রহমান মোমেন, আপনাদের জোটের ব্যাপারে পরবর্তীতে যে ইলেকশনগুলো আসলে আসছে, একবার স্থানীয় পর্যায়ে নির্বাচন থেকে শুরু করে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে, সেটির দিকে আসলে সকলের নজর যে আপনারা কিভাবে সেটি করতে যাচ্ছেন। যে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা জোটকে নিয়ে সামনে আগাতে চাই। অন্যদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন যে স্থানীয় পর্যায়ের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এবং জামাত আলাদাভাবে প্রার্থী দেবে, অর্থাৎ এনসিপি আপনাদের সঙ্গে আসলে থাকছে না। এই মতনৈক্য কেন আসলে হলো? ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো রাজনৈতিক বিষয়। এটা আমাদের যেটা জোট ছিল সেটা কিন্তু ভোট কেন্দ্রিক না, জাতীয় নির্বাচন কেন্দ্রিক জোট ছিল, এবং এখানে প্রত্যেকটা দল তাদের আলাদা আলাদা প্রতীক নিয়ে নির্বাচন করেছে। পরবর্তীতে যে নির্বাচনগুলো আসবে সেক্ষেত্রে জোট থাকবে কি থাকবে না, এটা পার্টির যে দলগুলো রয়েছে তাদের নিজস্ব বিষয়, তাদের আভ্যন্তরীণ সিদ্ধান্তের বিষয়। আমরা চাচ্ছি, আমরা পজিটিভ যে আমরা সকলকে নিয়ে একসাথে নির্বাচন করব। সেক্ষেত্রে এনসিপি সহ অন্যান্যরা যদি মনে করেন যে তারা আলাদাভাবে ইলেকশন করতে পারেন, তাদের তো লিবার্টি রয়েছে, তাদের স্বাধীনতা রয়েছে, তারা আলাদাভাবে ইলেকশন করতে পারেন। এক্ষেত্রে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না, এখানে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। মানে দলের মধ্যে এটা নিয়ে কোনো সমস্যা হবে না, জোটের মধ্যে এটার মধ্যে কোনো সমস্যা হবে না। আরও একটা বিষয় নিয়ে একটু ছোট করে জানতে চাইবো, তড়িঘড়ি করে 6 সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের বিষয় নিয়ে কথা বলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন যে এই নিয়োগ নির্বাচনে হেরে যাওয়াদের বিএনপি প্রাইজ পোস্টিং হিসেবে দিয়েছে। এটাকে তিনি বলেছেন যে গণতন্ত্রের জন্য এটা আসলে হুমকি। এটিকে আপনারা আসলে কিভাবে দেখছেন? না, আমরা একইভাবে দেখছি। কারণ আপনি দলীয় লোককে এখানে দিলেন, আয়দার আপনি যেটা করতে পারতেন সেটা হলো আপনারা নির্বাচনের মাধ্যমে এসেছেন, নির্বাচন নিয়ে আপনারা উচ্চকিত ছিলেন, বিনা ভোট এটাকে আপনারা পলিটিক্যাল একটা রেটরিক বানিয়ে ফেলেছেন। এখন আপনারা বিনা ভোটে আপনাদের দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক নিয়োগ দিলেন। এটা কিন্তু গণতন্ত্রের জন্য ভালো হলো না। আপনাদের যেই পজিশন ছিল এটাকে কিন্তু এটা আন্ডারমাইন করা হলো, দ্বিচারিতা এখানে প্রকাশ পেল। আপনারা আয়দার নিরপেক্ষ প্রশাসক দিতেন, নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, এটার পরবর্তীতে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো হবে একটু সময় লাগতেই পারে, এই পর্যন্ত নিরপেক্ষ প্রশাসক থাকতেই পারত। তাদেরকে সরিয়ে আপনারা দলীয় বিবেচনায় বিশেষ করে যারা পরাজিত হয়েছে তাদেরকে প্রাইজ পোস্টিং দিলেন। এটা কিন্তু একটা দলীয়করণের, অনির্বাচিতভাবে দলীয়করণের একটা ইঙ্গিত বহন করে। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। এটা গণতন্ত্রের জন্য ভালো হয়নি, এবং এটাকে প্রশাসনকে দলীয়করণ করার এক যে ইঙ্গিতটা সেটা এখান থেকে পাওয়া যাচ্ছে। দেখেন, এই যে ঢাকা 15-তে যিনি 14-তে যিনি পরাজিত হলেন তাকে ঢাকা উত্তরের প্রশাসক নিয়োগ করা হলো। এটা তো জনগণ তো স্বাভাবিকভাবে এটা তো প্রশ্ন তো আসবেই যে তাকে, যে তিনি পরাজিত হয়েছেন তাকে এখানে রেমুনারেট করা হয়েছে। তো এগুলা আসলে গণতন্ত্রের জন্য ভালো হলো না। আয়দার আপনার নিরপেক্ষ থাকবে, তা না হলে নির্বাচিত প্রতিনিধি থাকবে, এটাই জনপ্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাজিবুর রহমান মোমেন আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ যারা ছিলেন, আগামী স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জেনে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।